যেখানে সবাই বাদ, শুধু বাংলাদেশটাই থাক। মত প্রকাশের স্বাধীনতা হোক না কারো মাথা ব্যথা, তাতে আমাদের নেই কোনো ঠেকা। জবান বন্ধ হোক কাজ, চলুক কথার কাজ। আহা কে ইচ্ছে আনকাজ। না, এটা আসলে খুবই একটা বিব্রতকর ব্যাপার আমার জন্য। আমি অন্তর্বর্তীকালীন সরকার যখন 2024-এর সেপ্টেম্বরে সার্টিফিকেশন বোর্ড গঠন করলো, ছাত্র উপদেষ্টার একজন নাহিদ ইসলাম, তিনি তখন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, তার আন্ডার যে সার্চ কমিটি, তারা বাংলাদেশ সার্টিফিকেশন বোর্ডের একজন সদস্য হিসেবে আমাকে নিয়োগ দিল। তো আমি 2 মাস কাজ করার পর বুঝলাম যে আসলে ওখানে যে কারণে কাজ করতে গিয়েছি সেটা আসলে ওইভাবে করার সুযোগ খুবই কম। প্রথমত, যে আইনটা দিয়ে বাংলাদেশ সার্টিফিকেশন বোর্ড, সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেশন বোর্ড হয়েছে, তারা সেই পুরনো আওয়ামী লীগের আমলের আইনটাই তারা ফলো করছে, যে আইনটা দিয়ে যে কোনো সিনেমাকে আটকে দেওয়া সম্ভব, সেটা যেই কোয়ালিটিরই হোক। এবং সেটার যে বিধিমালাটা আছে সেটা আসলে কতটুকু চেঞ্জ হবে সেটার কোনো গ্যারান্টি নেই। একটি বাংলাদেশের সার্টিফিকেশন বোর্ডই হয়তো বা একমাত্র বোর্ড যেখানে আমলাদের সংখ্যা 50%-এরও অধিক। তো সারাক্ষণ আপনাকে আমলাদের সাথে যে কোনো বিষয় নিয়ে একটা সম্মুখ সমরে থাকতে হয়, যেটা ফিল্মের মতো বা চলচ্চিত্রের মতো স্বাধীন মিডিয়ার জন্য অত্যন্ত অত্যন্ত ক্ষতিকর। বাংলাদেশের, আপনারা জানেন কি না যে বাংলাদেশে যে ফিল্ম ফেস্টিভ্যালগুলো হয়, খুবই অল্প কিছু ফিল্ম ফেস্টিভ্যাল আছে, ফিল্ম ফেস্টিভ্যালে ছবি দেখাতে হলেও বাংলাদেশে সার্টিফিকেশন বোর্ডের সার্টিফিকেট নিতে হয়, যেটা অত্যন্ত বিরল এই পৃথিবীতে। এছাড়াও সার্টিফিকেশন বোর্ডে অ্যাপ্লাই করা বা যেই প্রসেসে সার্টিফিকেশনটা তারা পাবে, এই প্রসেসটা অত্যন্ত সেকেলে। তো সব কিছু মিলিয়ে কাজ করার জায়গাটা অত্যন্ত সাফোকেটিং ছিল। তো আমার কাছে মনে হয়েছে, এবং আরও একটা কারণ ছিল যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের সার্টিফিকেশন বোর্ড, সেখানে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে, ওখানে বসে সরকারের বিভিন্ন পারফরম্যান্সের সমালোচনা করা, এটা নীতিগতভাবে করা যেত না। তো সব কিছু মিলিয়ে, এবং আমারও একটু ব্যক্তিগত কারণ ছিল, আমার বাবা অসুস্থ ছিল, সব কিছু মিলিয়ে আমি পদত্যাগ করি। আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তো বা যেভাবে চেয়েছিলাম ওভাবে কাজ করতে পারবো না। এক বছর পার হয়ে গেল। এই গত বোর্ডেরটা ডিজলভ হওয়ার কথা ছিল সেপ্টেম্বরে ডিজলভ হয়নি। তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আগামী মাসে নির্বাচন। ঠিক নির্বাচনের 28 দিন আগে আমি দেখলাম যে বোর্ড আবার নতুনভাবে গঠন করা হয়েছে। নতুনভাবে আসলে গঠন করা হয়নি, আগের বোর্ড থেকে কিছু মানুষকে বাদ দিয়ে কিছু মানুষকে রেখে বোর্ডটা ঘোষণা করা হয়েছে 14ই জানুয়ারি, এবং সেই বোর্ডে আবার আমার নাম দেওয়া হয়েছে। তো আমি প্রচণ্ড অবাক হলাম, কারণ আমার সাথে কেউ যোগাযোগ করেনি। আমি একটা পদ ছেড়ে আমার যুক্তিযুক্ত কারণে আমি স্বেচ্ছায় পদত্যাগ দিয়ে আসলাম। আমার সাথে তো কেউ আমাকে তো জিজ্ঞেস করা দরকার ছিল যে আমি ওই পদে ফিরে যেতে চাই কিনা, বা আমি যেই কারণগুলোর জন্য সার্টিফিকেশন বোর্ডের সদস্যপদ ছেড়ে এসেছি সেই জায়গাগুলো আসলে ঠিক হয়েছে কিনা। তো এটার কারণে আমি যথেষ্ট একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়লাম, এবং আমার কাছে মনে হলো যে বোর্ডে ফিরে যাবার আগেই আমার আসলে পদত্যাগ না, আমার অব্যাহতি চাওয়া দরকার। এবং আমি সেটা চেয়ে মানে তথ্য মন্ত্রণালয়কে এবং সার্টিফিকেশন বোর্ডের যেই ভাইস চেয়ারম্যান আছেন ওনাকে একটা অ্যাপ্লিকেশন পাঠিয়েছি। আরেকটা জিনিস কি, আসলে কে বোর্ডে থাকলো না, সেটার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট আসলে বোর্ডটা কিভাবে কাজ করবে, কার জন্য কাজ করবে। এই মুহূর্তে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য দরকার একটা বাস্তবমুখী, যুগোপযোগী এবং আধুনিক সার্টিফিকেশন বোর্ড, যারা চলচ্চিত্রের অন্তরায় হবে না, যারা বাংলাদেশ চলচ্চিত্রকে সামনে নিয়ে যাওয়ার জন্য এবং চলচ্চিত্রকে স্বাধীনভাবে পরিচালিত হওয়ার জন্য একটা সহায়ক ভূমিকা পালন করবে। বাট বর্তমান বোর্ডের যে স্ট্রাকচার আছে সেটা কোনোভাবেই বাংলাদেশ চলচ্চিত্রের জন্য সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি না। তো আনলেস এই জায়গাগুলা
ঠিক করার প্রতিশ্রুতি বা এখতিয়ার আমাদেরকে দেয়া হয়, ওখানে আমি যে শুধু সিনেমা দেখলাম, সুন্দর করে কিছু খাবার খেলাম আর সরকারের কোষাগার থেকে সম্মানে নিয়ে আসলাম, ওইটা আমি করতে চাই না। এটা আমার কাছে একটি নীতি বহির্ভূত কাজ বলে মনে হবে যদি আমি সেটা করি। বলে রাখি যে আমি যখন আন্দোলন হয়, আন্দোলনের পরবর্তী সময় আমিও নিজেও বলেছিলাম ছাত্র সমন্বয়কদের থেকে কয়েকজনের উপদেষ্টা পরিষদে যাওয়া উচিত। বাট এখন যদি আমি জিনিসটাকে দেখি, আমার মনে হয় যে এটা আসলে আমারও একটা ভুল অ্যাডভাইস ছিল, বা ছাত্রদের আসলে ছাত্র সমন্বয়কদের আসলে উপদেষ্টা মণ্ডলীতে যাওয়া ঠিক হয় নাই। তাদের একটা প্রেশার গ্রুপ হিসেবেই কাজ করা উচিত ছিল, কারণ ওরা যখন উপদেষ্টা হয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়েছে, এই যে মন্ত্রণালয়ের হিউজ স্ট্রাকচার, এটাকে আমলাতান্ত্রিক জটিলতা বা ক্ষমতা বা টাকার যেই একটা মানে চারপাশে ক্ষমতার টাকার যে একটা লোভনীয় জায়গা, সেটাকে তারা হ্যান্ডেল করতে পারেনি, তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। আমি বলবো যে নাহিদ সাহেব শুরু করেছিলেন ভালোই, তার সাথে আমার 2-1বার দেখা হয়েছে, আমার কাছে মনে হচ্ছিল যে হি হ্যাড দ্য স্পিরিট, বাট উনি তো 4 থেকে 5 মাসের মাথায় সরে এনসিপিতে যোগদান করলেন, এনসিপির মুখপাত্র হয়ে। পরবর্তী মাহফুজ যিনি এসছেন, উনি আসলে উনি কি কথা বলেন এটাই হয়তো বা উনি মানে নিজে বুঝেন কিনা জানি না। আমার কাছে মনে হয়েছিল প্রথম দিকে ছেলেটা অনেক মানে সবার থেকে একটু আলাদা কথা বলে, বাট পরবর্তীতে যখন আমি ওনার কথা এবং কাজের মধ্যে মানে অ্যানালাইসিস করতে গেলাম, তখন আমার কাছে মনে হচ্ছে যে এই লোকটা আসলে জানেই না ও কী বলতে চাচ্ছে। তো ওরা নানা সময় নানা প্রতিবন্ধকতার কথা বলেছে, আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছে, বাট আমার কথা হচ্ছিল তুমি একজন উপদেষ্টা মানুষ, তোমার হাতে তো ক্ষমতা ছিল, তুমি তো চাইলে অনেক কিছু করতে পারতা। আমি যতদূর জানি চলচ্চিত্র নিয়ে আসলে তারা কিছুই করতে পারে নাই। অনুদান নীতিমালা একটা করার চেষ্টা তারা করেছে, ওইটা ফাইনাল হয়েছে কিনা জানি না, ওইটা নিয়েও অনেক কন্ট্রোভার্সি ছিল। যেই অনুদানটা তাদের আন্ডারে তারা দিয়েছে সেটা নিয়ে যথেষ্ট কন্ট্রোভার্সি ছিল এবং যথেষ্ট কন্ট্রোভার্সি হয়েছে। যারা বিভিন্ন সরকারি কমিটিতে আছে সেখান থেকে 8 থেকে 9 জন অনুদান পেয়েছে, সেটা নিয়ে সারা দেশে মানুষের মধ্যে, মিডিয়া জগতে, সাংস্কৃতিক অঙ্গনে অনেক কথাবার্তা হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ডিক্লেয়ার করে নাই। চলচ্চিত্র নিয়ে আমাদের যে দাবিগুলো ছিল, আমরা যেগুলো তাদের কাছে একদম শুরুতেই পেশ করেছি, একটাও তারা অ্যাড্রেস করতে পারেনি। আসলে তারা অ্যাড্রেস করবে কীভাবে? ওখানে বসে বসে তারা এনসিপিকে আসলে কীভাবে রাজনৈতিক দল হিসেবে এস্টাবলিশ করবে, ওইটাই ছিল তাদের মেইন ফোকাস। নিয়তার ইমান যদি ঠিক না থাকে তাহলে তো আপনি আসলে কোনো কিছু করতে পারবেন না, এবং সেটার ফলাফল তো আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি নামক দলটার যে একটা করুণ অবস্থা। এই যে ছাত্র উপদেষ্টারা, নাহিদ ইসলাম ছাড়া বাকি যেই 2 জন যারা তাদের উপদেষ্টা হিসেবে তাদের টার্ম ফুলফিল করেছে, তারা কেউই কিন্তু নির্বাচন করতে পারে নাই। আমার খুব ইচ্ছা ছিল তারা নির্বাচন করুক, তারা দেখুক দেশের মানুষ তাদেরকে কিভাবে জবাব দেয়। সো 2 জনই, একজন তো মনে হয় এই মুহূর্তে এনসিপির নির্বাচন সমন্বয়ক হিসেবে কাজ করছেন, আসিফ ভাই, যিনি ঢাকা 10 থেকে নির্বাচন করতে চেয়েছেন, বাট সাহসে আসলে কুলায় নাই, না নিজের এলাকা থেকে পারছে না ঢাকা থেকে পারছে, এবং মাহফুজ সাহেবেরও একই অবস্থা। তা আমি ভবিষ্যতে একটা কথা তাদেরকে বলবো যে তারা যেটা করলো, ভবিষ্যতে বাংলাদেশের তরুণ বা ছাত্রদের জন্য ন্যাশনাল পলিটিক্সে আসার পথটাকে অনেকভাবে তারা অনেক চ্যালেঞ্জিং করে ফেললো। তো এবং আমি বলবো যে জাতি হিসেবে তাদের কাছ থেকে আমাদের অনেক আশা ছিল, বাট তারা আসলে আমাদেরকে হতাশায় ডুবিয়েছেন। Bangladesh will not bend its knee to anyone, especially not to India anymore. এই যে ওয়ার্ল্ড কাপ নিয়ে যেই একটা ক্রিটিক্যাল জায়গায় আমরা আছি, স্পেশালি মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার পর আমরা যেই স্ট্যান্ডটা নিয়েছি, আমার মনে হয় এই স্ট্যান্ড বাংলাদেশের অনেক আগে নেওয়া উচিত ছিল। আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারলাম কি পারলাম না, এতে আমাদের আর্থিক লস কতটুকু হলো কি হলো না, সেটার থেকেও বড় জিনিস হচ্ছে আমাদের ন্যাশনাল প্রাইড, যে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারছি যে নো, উই উইল নট টেক ইউর ননসেন্স এনিমোর, আমরা আর অসম্মান নিব না। এবং এটার এগেনস্টে যেই হোক, যারাই এটার এগেনস্টে ক্যাম্পেইন করতেছে, তারা আসলে তাদের মধ্যে দেশপ্রেমের ঘাটতি আছে। রানিং প্লেয়ার হোক বা এক্স ক্যাপ্টেন হোক বা রাজনীতিবিদ হোক, যারা মনে করতেছে যে বাংলাদেশের বিসিবির বর্তমান স্ট্যান্ড ইজ নট রাইট, দে আর নট টু ট্রু পেট্রিয়ট অফ বাংলাদেশ।